যদি আপনাকে কেউ এটা বলে যে নেটওয়ার্ক মার্কেটিং ফালতু, একটা পঞ্জি স্কিম, একটা চেইন সিস্টেম, একটা ফ্রড বিজনেস, আমি অনেক কোম্পানি দেখেছি, আমি পয়সা লাগিয়েছি, অনেক সময় নষ্ট হয়, এখানে কিছু হয় না, এবং তারা এইসব কথা কেন বলছেন? নেটওয়ার্ক মার্কেটিং এর ইতিহাস প্রতিটি ডিস্ট্রিবিউটরের জানা উচিত। নেটওয়ার্ক মার্কেটিং কোনো 5-10 বছরের পুরনো ইন্ডাস্ট্রি নয়। একজন মানুষের কথা বলি, কার্ল এফ রেইনবগ, যিনি চায়না থেকে আমেরিকা পৌঁছান। তিনি চায়নাতে দেখেছিলেন অনেক মানুষকে মাল্টিভিটামিন ইউজ করতে, ন্যাচারাল রেমেডিস ইউজ করতে, কিছু জড়িবুটি ইউজ করতে, যাতে তারা হেলদি থাকতে পারে। চায়নাতে তখনও মানুষ ভীষণ হেলথ কনসিয়াস ছিল, কিন্তু আমেরিকাতে ছিল না। তো উনি 1934 সালে আমেরিকায় এসে একটি কোম্পানি শুরু করেন, যার নাম দেন ক্যালিফোর্নিয়া ভিটামিন। এটা একটা মাল্টিভিটামিন তৈরি করার কোম্পানি ছিল, ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট তৈরি করত। এই কোম্পানিটি প্রথমে ছিল ক্যালিফোর্নিয়ায়, কিন্তু খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এবং বড় হয়ে যায়। মানুষের প্রোডাক্টটি খুব পছন্দ হয়। 1940 সাল মানে নেক্সট 6 বছরের মধ্যে এই কোম্পানিটির নাম চেঞ্জ হয়ে যায়, যার নাম রাখা হয় নিউট্রিলাইট। নিউট্রিলাইট মানুষের খুব পছন্দ হলো এবং পুরো আমেরিকায় ছড়িয়ে পড়লো। কিন্তু নিউট্রিলাইট কোম্পানি একটা জিনিস নোট করলো, মানুষ যে প্রোডাক্ট কিনছে সেটা রেফারেলের মাধ্যমে বেশি কিনছেন। মানুষের প্রোডাক্ট থেকে উপকার পাচ্ছে, তো তারা অন্য সবাইকে বলছেন। মানে অ্যাকচুয়ালি যা কাস্টমার আসছে সেটা রেফারেল বেস মডেল থেকে আসছে, ডাইরেক্ট আসছে না। কোম্পানি ভাবলো আমরা আলাদা আলাদা জায়গায় ডিস্ট্রিবিউটর ক্রিয়েট করব। তো তারা তাদের এক্সিস্টিং কাস্টমারকেই ডিস্ট্রিবিউটর বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, কারণ এরাই তাদের প্রমোশন করছে, ওয়ার্ড অফ মাউথ প্রোডাক্ট সেল করছে, তো এদের কিছু লভ্যাংশ দিয়ে দেওয়া যাক, তারপর দেখা যাক কি হয়। তারা 2% কমিশন দেওয়ার সিদ্ধান্ত নিল এবং মানুষকে বলল, স্যার আপনি আমাদের কাস্টমার, আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন, যদি আপনি মানুষকে বলেন এবং আপনার থ্রু আমাদের যা প্রোডাক্ট বিক্রি হবে আমরা আপনাকে তার 2% কমিশন দেবো। শুধু তাই নয়, তারাও যদি আগে কাউকে রেফার করে তারও কিছু মার্জিন আপনি পাবেন। ঠিক এইভাবে প্রথমবার দুনিয়াতে ইন্ট্রোডিউস হয় মাল্টি লেভেল মার্কেটিং। এখানে সেকেন্ড লেভেল অব্দি পয়সা পেতে শুরু করে, যারা মানুষকে ওয়ার্ড অফ মাউথ প্রমোশনের দ্বারা এই প্রোডাক্টের কথা বলছেন। এতে তারা অনেক সফলতা পেলেন, মানুষ কন্টিনিউয়াস রেফার করতে থাকলো। নেক্সট 10 বছর এরা দুর্দান্ত গতিতে কাজ করলো। 1960 সালে একটি নতুন কোম্পানি সৃষ্টি করলো, যাকে আপনারা অ্যামওয়ে নামে চেনেন। এই কোম্পানির আসল নাম হলো দ্য আমেরিকান ওয়ে, যার শর্ট ফর্ম হলো অ্যামওয়ে। তো অ্যামওয়ে প্রথম লিকুইড টাইপ ডিটারজেন্ট মানে কিছু ক্লিনিং প্রোডাক্ট বিক্রি করতো, যা ঘর পরিষ্কার করার কাজে আসতো। এরপর অ্যামওয়ে দুর্দান্ত গতিতে এগোতে লাগলো, কারণ তারা তাদের ডিস্ট্রিবিউটরের উপর ফোকাস করলো এবং প্রথমে 2 লেভেল নয় 3 লেভেল অব্দি পয়সা দেওয়া শুরু করলো। এরপর তারা তাদের মার্কেটিং মডেলটিকে বারবার চেঞ্জ করলো, শুধু ডিস্ট্রিবিউটরকে সুবিধা দেওয়ার জন্য। 1972 সাল অব্দি অ্যামওয়ের গ্রোথ রেট দুর্দান্তভাবে বৃদ্ধি পেল। অন্য কোম্পানি যারা অ্যামওয়েকে ফলো করছিল তারাও অ্যামওয়েকে দেখে ইন্সপায়ার হয়ে গেল। সৃষ্টি হলো নতুন নতুন কোম্পানি, যারা নেটওয়ার্ক মার্কেটিং মডেল নিয়ে মার্কেটে কাজ করতে শুরু করলো। এবার কি হলো, 1990 এর কাছাকাছি এইসব বাইরের কোম্পানিগুলো ভারতে চলে এলো। ভারতের মানুষের নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্ট দারুণ পছন্দ হলো, কারণ এক্সট্রা ইনকাম পাওয়া যায়, প্যাসিভ ইনকাম পাওয়া যায়। এখানে তারা সেমিনার কন্ডাক্ট করে, মানুষকে ইনফ্লুয়েন্স করে, তো মানুষ যুক্ত হতে শুরু করে। ভারতে মানুষ ইনকাম করাও শুরু করে দেয়। কিন্তু একটা প্রবলেম হলো, সেটা হলো এইসব কোম্পানি যে প্রোডাক্ট নিয়ে এসেছিল সেগুলো ভারতবাসী মানুষের কোনো কাজের ছিল না। প্রোডাক্ট কি ছিল? কার ওয়াশ, যা আপনার গাড়ি চকচক করবে। কিন্তু ভারতের কত পার্সেন্ট মানুষের কাছে গাড়ি ছিল? না এর সমান। কিন্তু এক্সট্রা ইনকাম থেকে মানুষ তো যুক্ত হচ্ছিল। তবে তারা প্রোডাক্টটি কনজিউম করে কি করলো, তারাই কার ওয়াশ দিয়ে তাদের গরু মোষকে পরিষ্কার করার কাজে লাগালো। তো ভারতবাসী মানুষের কাছে এই প্রোডাক্টটা কোনো কাজেরই ছিল না। তো ভারতে যারা সেই কোম্পানিতে কাজ করছিল তারা দেখলো প্রোডাক্ট তো কাজের নয়, কিন্তু প্ল্যান খুব ভালো, কারণ মানুষের নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্ট খুব পছন্দ হয়েছিল। তাই তারা শুধু জয়নিং এর দিকে ফোকাস করলো, শুধু প্ল্যানের উপর কাজ করা শুরু করলো, প্রোডাক্ট হাটিয়ে দিল। শুরু হলো শুধু মানুষ ধরা, পয়সা লাগাও পয়সা কামাও, পয়সা লাগাও পয়সা কামাও। এবার দেখুন বেশিরভাগ ক্ষেত্রে আজও তাই হয়ে আসছে। আর এখান থেকে শুরু হয় চিট ফান্ড কোম্পানি। আর চিট ফান্ডে কি হতো? শুধু পয়সা লাগাও পয়সা কামাও। চলে এলো পঞ্জি স্কিম, মানুষ গুচ্ছ গুচ্ছ পয়সা ঢালতে শুরু করলো, প্রোডাক্টের কোনো ব্যাপারই থাকলো না। এরপর মানুষের অনেক লোকসান হলো, কারণ অনেক কোম্পানি মানুষের পয়সা নিয়ে ভেঙে গেল। কিছু লোভী মানুষ এই কোম্পানিগুলো শুরু করেছিল, এই চিট ফান্ড স্কিম, পঞ্জি স্কিম, যারা শুধু নিজের মুনাফার কথা ভেবেছিল, মানুষের কথা নয়। তারা নেটওয়ার্ক মার্কেটিং মডেল নিয়ে কাজ করেনি, পঞ্জি স্কিম চালিয়েছে, ফলে মানুষের অনেক লোকসান হয়। আর এই সব ঘটনার কারণে মানুষের নেটওয়ার্ক মার্কেটিং থেকে ভরসা উঠে যেতে শুরু করলো। অ্যাকচুয়ালি যারা ভালো কোম্পানি ছিল তারা হাইলাইট হতে পারছিল না, কিন্তু যারা খারাপ কাজ করছিল তারাই হাইলাইট হচ্ছিল। দেখুন, আপনি জীবনভর মানুষের ভালো করুন তো আপনি হাইলাইট হবেন না, কিন্তু ভুল করে যদি কোনো বাজে কাজ করে ফেলেন তো পরের দিনে আপনার ছবি খবরের কাগজে ছেপে যাবে। তো যে মানুষ খারাপ কাজ করছিল তারা হাইলাইট হচ্ছিল, কিন্তু ভালো কোম্পানিগুলোর কথা কেউ বলছিলই না। মানুষ ভাবলো নেটওয়ার্ক মার্কেটিং ঠিক কাজ নয়, তো আমি করবো না, কারণ চারদিকে ছড়িয়ে গেছিল যে এই স্কিমগুলো সঠিক নয়। কিন্তু মানুষ যখন বারবার শুনতে থাকলো যে এই স্কিমগুলো খারাপ, তাদের বিশ্বাস এবং ভরসা নেটওয়ার্ক মার্কেটিং থেকে চলে যেতে শুরু করলো। আজও যদি আপনি আপনার বাবার বয়সী কাউকে জিজ্ঞেস করেন যে নেটওয়ার্ক মার্কেটিং কি ভালো,
তারা বলবে না, এটা বেকার জিনিস। আমি অনেক কোম্পানি দেখেছি, অনেক স্কিম দেখেছি। তো এগুলো ছিল সেই স্পঞ্জি স্কিম। এরপর কি হলো? অবশেষে ভারতে কিছু ভালো কোম্পানি জন্ম নিল, যারা নিজেদের প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করলো। তারা মাল্টি লেভেল মার্কেটিং এর সাহারা নিলেন, কারণ তারা জানে যে মাল্টি লেভেল মার্কেটিং এর অনেক পাওয়ার। যদি কনজিউমারকেই ডিস্ট্রিবিউটার বানিয়ে দেওয়া যায় এবং কিছু মুনাফা দেওয়া যায়, তো তারা অবশ্যই প্রচার করবে। আর এটাই হলো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল নেটওয়ার্ক মার্কেটিং এর। মানুষ আবার কাজ করা শুরু করে। এবার তারা স্কিম এবং প্ল্যান ফোকাস না করে প্রোডাক্টের উপর ফোকাস করলো, প্রোডাক্ট নিয়ে কাজ করতে শুরু করলো। আপনি দেখুন, যারা ভালো কোম্পানি তারা প্রোডাক্টকে আগে রেখে মানুষকে বললো আপনারা প্রোডাক্ট ট্রাই করুন, যদি প্রোডাক্ট ভালো লাগে তবেই প্রমোট করুন। এরাই হলো জেনুইন কোম্পানিজ। আর আজ এই টাইপের জেনুইন কোম্পানিগুলি নেটওয়ার্ক মার্কেটিং এর ছবিটাকে আবার সঠিক করা শুরু করে দিয়েছেন। সেকেন্ড টাইম আবার নেটওয়ার্ক মার্কেটিং এর প্রতি মানুষের অ্যাওয়ারনেস আসতে শুরু করেছে। গভর্নমেন্ট এবং ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন গাইডলাইন নিয়ে এলো নেটওয়ার্ক মার্কেটিং এর উপর, এবং তারা বলছে যে গাইডলাইন আমরা নিয়ে এসেছি সেগুলো যে কোম্পানি ফলো করছে সেগুলোই সঠিক কোম্পানি। সুতরাং নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আপনি এরকম কোনো কোম্পানির সাথে থেকে থাকেন, অথবা এরকম কোনো কোম্পানির কথা শুনে থাকেন যেখানে ভালো প্রোডাক্ট আছে, খুব ভালো কালচার আছে, ভালো প্ল্যান আছে, তো সেখানে কাজ করে আপনি আপনার ভাগ্য তৈরি করতে পারেন। যদি কোনো প্রোডাক্ট নেই, শুধু জয়নিং আর জয়নিং, হাওয়ায় হাওয়ায় কথা চলছে, তো আপনি ভেবে নিন সেটা পঞ্জি স্কিম। তো ফ্রেন্ডস, এই ভিডিওটির মাধ্যমে আজ আমরা আপনাদের যে নেটওয়ার্ক মার্কেটিং এর ইতিহাস বললাম, সেটা এই কারণেই বললাম যাতে আপনি বুঝতে পারেন যে নেটওয়ার্ক মার্কেটিং কোথা থেকে শুরু হয়েছিল এবং কিভাবে শুরু হয়েছিল, কেন এই কনসেপ্টটা জন্ম নিল, কিভাবে ভারতবর্ষের মানুষেরা ঠকেছেন, যার কারণে মানুষ ভেবে নিয়েছে যে নেটওয়ার্ক মার্কেটিং খারাপ। কিন্তু সব কোম্পানি খারাপ নয়। অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিং হলো বহুত পাওয়ারফুল একটি মিডিয়াম, যেখানে খুব তাড়াতাড়ি পয়সা ইনকাম করা যায়, এবং একটি কোম্পানি যে তার প্রোডাক্ট খুব তাড়াতাড়ি কাস্টমারের কাছে ডিপ লেভেল অবধি পৌঁছতে চায়, যেখানে কোম্পানি লাভবান থাকে এবং মানুষেরাও লাভবান থাকে। সুতরাং আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর প্রতি সন্দেহ করবেন না, এবং আজ যা শিখলেন সেটা আপনার প্রতিটি ডিস্ট্রিবিউটারের কাছে বলুন এবং তাদের শেখান। সুতরাং এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করুন। অ্যাকচুয়াল নেটওয়ার্ক মার্কেটিং এর ইতিহাস কি। সবশেষে অবশ্যই বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন, উইশ ইউ অল দ্য বেস্ট। আর একটা কথা আমরা সবসময় বলি, চেঞ্জ ইউর থটস, চেঞ্জ ইউর লাইফ।